ঈদ মোবারক দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় পুষ্টি ঈদ আড্ডার সাথে আছে আমি ফারজানা বিথি। এবং ঈদ আয়োজনের 7 দিন ব্যাপী আমরা থাকছি আপনাদের পছন্দের, ভালোবাসার এবং হালের জনপ্রিয় সেলিব্রেটেড সব আর্টিস্টদের নিয়ে, যারা তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করছে আমাদের সাথে। আজ আমাদের ঈদ আনন্দ আড্ডায় অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার, কারো কারো ময়না, কারো কারো দাগি আসামি, কারো কারো ভালোবাসার মানুষ, বাট আমাদের সকলের পছন্দের অভিনেত্রী তমা মির্জা। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম, এবং তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে সবসময়। কারণ থ্যাংক ইউ, তোমাকে অনেক প্রিটি লাগতেছে। থ্যাংক ইউ। আমাদের প্রিয় তমা কেমন আছে? আমি খুব ভালো আছি, আমি অলওয়েজ ভালো থাকি। আচ্ছা, ঈদের সময়টা কেমন যায় তোমার? কারণ আমি যতটুকু জানি তোমার ঈদের আগে অনেক ব্যস্ততা যায় এবং দেখা যায় যে দেশের বাইরে অনেক সময় যেতে হয়। হ্যাঁ, তারপর ঈদের অন্যান্য আর্টিস্ট যারা আছে তাদের কোনো সিনেমা রিলিজ হলেও তোমাকেও সেখানে লাগে, কারণ তমা আসলে একটা, সবাই বলে কো আর্টিস্ট হিসেবে যে তমা আশেপাশে থাকলে একটা অন্যরকম পজিটিভ ভাইব থাকে। কেমন যায় সময়টা? আমার ঈদটা না, আমি চেষ্টা করি একদম নিজের মতো থাকতে, কিন্তু সেটা হয় না। এটা সেলিব্রিটিদের লাইফে এই জিনিস নেই। তার মধ্যেও দেখা যায় ঈদের দিনটা একদমই ধরো ফ্যামিলি ফ্রেন্ডস সারাদিন, যেমন এখন তো কুরবানি ঈদে যেটা হয় ধরো সারাদিন তো গরু কাটা বা কুরবানির এইসব নিয়েই ব্যস্ত থাকা হয়, এবং আমি নিজে হাতে মাংস বিলি করতে পছন্দ করি। তো সেইটা শেষ করতে করতেই দেখা যায় সন্ধ্যা হয়ে যায়। তখন ওই আম্মু বলে যে এবার তুমি বাসা থেকে যাও, তোমরা যারা যারা আসো সবাই যাও, আমি একটু রেস্ট নিব। আম্মু বের করে দেয়, একদম বের করে দেয়, তোমরা সবাই যাও, আমি একটু রেস্ট নিব। তো দেখা যায় আব্বু আর আম্মু শুধু বাসায় থাকে, আমি আর আমার ভাই বের হই, ওর ফ্রেন্ডদের সাথে বের হয়, মাঝে মধ্যে আমার সাথেও বের হয়। আমি দেখা যায় ওই সময়টা আমার কলিগ যদি কারোর সাথে প্ল্যান থাকে তাদের সাথে বের হই, আর আমার ফ্রেন্ডদের সাথে বের হই। তো ওইটা একদম আমার মানে ঈদ দিনটা শুধু আমারই, আমার পারিবারিক। এর পরের দিন থেকে ধরো শুরু হয়, কিন্তু নিজের ছবি রিলিজ হলে তখন আর ঈদের দিন আমার থাকে না, তখন ঈদের দিন আসলে ওই ফিল্মের দিন। তখন টেনশনের থাকে, তুমি অনেক টেনশন করো। ওঠার পর থেকেই আমার মানে কেমন জানো, আমি অ্যাজ ফার আই নো, মানে আমি 2-3 ঘন্টা ঘুমাই ধরো, ঘুম থেকে ওঠার পর থেকেই আমি শুধু দেখতে চাই যে কি হচ্ছে। ধরো এই হলে ফোন, ওই ধরো আমাদের যে দায়িত্বে আছে মুভির ওকে ফোন, যে কি অবস্থা, টিকিট কয়টা সেল হলো, কি চলতেছে। এবং ঈদের ছবি আসলে যেটা হয়, দুপুরের লাঞ্চটা দেখা যায় আমার পরিবারের সাথেই খাওয়া হয়, খাবার খাওয়া শেষ, এবার হল ভিজিট। বাবুর কথা আসলো, তোমার বাবু, তোমার ভাইকে তুমি খুব আদর করে বাবু ডাকো ছোটবেলা থেকেই। বাবুকে এবার কত টাকা সালামি দিলে? বাবুকে সালামি, ওটা একটা বাধা আছে, মানে ও এই টাকার উপরে সালামি ওকে দেওয়া হবে না। ওকে, হ্যাঁ, চাইলেও পাবে না। না, ও ছোট মানুষ, ও এত টাকা দিয়ে কি করবে? আর তুরজোর যেটা হয়, ওকে তুমি মানে 5,000 থেকে শুরু করে যদি 50,000 পর্যন্ত সালামি দাও, ওইটা ঈদের 7 দিনের মধ্যে শেষ হয়ে যায়। ওকে। এবং শেষ হয়ে যায় মানে কি, এমন কোনো রেস্টুরেন্ট নাই যেখানে গিয়েও খায় না, একটু খাদক টাইপের আসলে। আচ্ছা, কুরবানি ঈদের সময় একটা কমন প্রশ্ন থাকে, গরু না খাসি? গরু না খাসি? আমাদের তমা মির্জা কোনটা, গরু না খাসি? না, আমি গরুই দেখতে জীবনেও গরু, জবাইও দিই গরু। মানে কেন গরু, কেন বললে? গরু স্বভাবের সাথে কোনটা মিলে তমা মির্জার? আছে, আমি তো ছাগলও মিলে আমার সাথে, ছাগলও আছে মিলে আমার সাথে আপু। মানে কোনটা? অনেক কিছুতেই আমি অনেক ইমোশনাল মানুষ, তো দেখা যায় যে গরু ছাগলের মতো, মানে বোকা, গরু ছাগলকে তো আমরা বলদ ভাবি, যে বোকা প্রাণী। হ্যাঁ, তো ওই বোকা প্রাণীর মতো নিয়ে আসলে আমি অনেক কিছু হুটহাট ডিসিশন নিয়ে ফেলি লাইফে, অনেক কিছু হুটহাট করে ফেলি। আর আমার সব থেকে বাজে গুণ, মানে বাজে গুণ তো আর হয় না, বাজে স্বভাব, আমার সব থেকে বাজে স্বভাব, যেটা আমি নিজেও অনেক ভয় পাই, সেটা হলো আমার প্রচন্ড রাগ। এই রাগী মানুষটাও কিন্তু রাগ করে এত ভালো ভালো কাজ উপহার দিয়ে দিল। হ্যাঁ, এটা কিন্তু রাগ করে, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। জানো যে ইন্ডাস্ট্রিতে এত কথা হয়েছে আমাকে নিয়ে, এত ধরনের আমাকে নিয়ে, ওয়েট কর দেখ, মানে গুটিবাজি বলো, আমাকে উঠতে দেওয়া যাবে না, ও এস্টাবলিশড হতে পারবে না, ও ভালো অভিনেত্রী হতে পারবে না, আমি একটা ভালো কাজ করলে সেটা নিয়েও বদনাম করার অনেক চেষ্টা করা হয়েছে, বা আমি একটা ভালো কাজ যাতে না পাই সে তেমন আলাদা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই যে এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট ইউ, শিটিং অ্যাবাউট ইউ, বিহাইন্ড ইউ, এটার মানে কিন্তু দাঁড়ায় যে ইউ আর আ ভেরি গুড কম্পিটিশন। ওরা কিন্তু তোমাকে ভালো একটা কম্পিটিশন ভাবে বলেই
অনেক জায়গায় তোমাকে নিয়ে কথা হয় এবং অনেক জায়গায় তোমার উপস্থিতি না থাকলেও তোমার নামটা থাকে, সো সেক্ষেত্রে ইউ আর এনাফ ব্লেসড, সমস্যা নাই তো। সেটাই। এখন একটু হাসো তুমি সিরিয়াস হয়ে যাচ্ছিলা। আচ্ছা, ওটাই। সালামি এখনো কি নিতে পছন্দ করো কিনা বা? সালামি দিলে ভালো লাগে, না দিলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, ছোটবেলায় এরকম কোনো স্মৃতি সালামি নিয়ে আঙ্কেলের দেখো সাথে? আমাকে এখন সালামি দিলে ওইটা আমিও আবার আরেক জায়গায় হয়তো সালামি দিয়ে দিচ্ছি, তো ওইটা Give and take? পাওয়া যায় না পাওয়াটা। আমাকে দিলে আমি খুশি, এখনো ছোটবেলায়ও সেম, দিলে খুশি, না দিলে আমার মন খারাপ হয় আমাদের না। প্রিয়তমা অনেক লক্ষ্মী, লক্ষ্মী একটা মেয়ে, কারণ তোমার পরিবারের স্ট্রাগলের গল্পগুলো আমরা অনেক অনেক জায়গায় শুনেছি, ইন্টারভিউজে বলো কিংবা দেখেছি, রিসেন্টলি তো অনেকগুলো জায়গায় আসলে গল্পগুলো শুনেছি, তখন মনে হয়েছে যে একটা না মানুষ। তুমি জানো, হ্যাঁ। এই যে কথা হচ্ছিল, আমি বলি একটু এই হ্যাঁ। টপিকটা নিয়ে, যেহেতু টপিকটা তুমি উঠালে এবং এটা নিয়ে আমার কথা হয় নাই। আমি নর্মালি ধরো এই যে চ্যানেল 9-এ যদি আমার এই প্রোগ্রামটা অন এয়ার হয় এবং ছোট ছোট ক্লিপ বের হয়, সেখানে মানুষ আমাকে গালিও দিতে পারে, পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে, আমার সাথে সহমত হতে পারে, দ্বিমত হতে পারে। আমি কখনো গিয়ে কমেন্টস পড়ি না। তো আমার ভাইকে নিয়ে আমার যে ইমোশনাল, আমার ফ্যামিলির স্ট্রাগলিংয়ের যে গল্পটা শেয়ার করা, ওইটার আমার সামহাও আমি কমেন্ট পড়েছি, উচিত হয়নি, পড়েছি। সেখানে কথা এসছে যে শুটকি মাছের দাম এখন সব থেকে বেশি। তখন তো ছিল না। আই এম টকিং অ্যাবাউট 2010। তুমি যে এসে ফেসবুকের মধ্যে বলতেছো যে শুটকি দাম এখন অনেক বেশি, তুমি 2010-এ কি শুটকি কিনে খেয়েছো? যে বলতেছো শুটকি আমার অনেক, এখন যেমন ট্রেন্ড হয়ে গিয়েছে, সবাই শুটকি দিয়ে ভাত খাচ্ছে, ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, এটা ছবি দিচ্ছে। অনেকে শুটকি পছন্দ করতো না, অনেকে এখনো শুটকির স্মেল নিতে পারে না। আর আমার আব্বু যেহেতু গভর্নমেন্ট জব করতো, আমরা কোয়ার্টারে থাকতাম, আমার আম্মাও জব করতেন, তো দেখা যেত যে আম্মু তো ওই বেশি সময় বাসায় থাকতো না। তো তুর্যর যেটা হ্যাবিট ছিল, যে জুলেখা নামে একটা মেয়ে ছিল, ওকে আমরা বোনের মতনই আদর করতাম, স্টিল করি। তো ও হলো তুর্যকে পেলে পুরে বড় করছে। ও হলো সহজ উপায় কি হলে, ধরো এখন আমরা কি করি, ছোট মানুষ কি সহজে খায়, ভাই তুই ডিম পছন্দ করিস, ডিমই খা, তাও খা। তো ওকে ওরকম মাংস আর মাছ, মানে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এর বাইরে ওকে কিছু খাওয়ায়নি। তো ও না আর খেতে পারতো না। তো আমার কাছে, আমি পারলেও ও পারতো না, এটা আমার কাছে অনেক খারাপ লাগছে। ওই মোমেন্টটা আমাকে ইমোশনাল করছে, যে আমার ভাই শুটকি খাচ্ছে না বা খায় না, ও শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে, যে মাংস ছাড়া ভাত খায় না। ওই মোমেন্টটায় আমার মধ্যে একটা জিদ কাজ করছে, যে না, এই লাইফটা আমরা যেটা এখন লিড করতেছি, এটা তো আমাদের ছিল না, সো এটা আমরা চেঞ্জ করব। আমার আম্মা তখন আবার জব করা শুরু করছে, আমার আব্বা চেষ্টা করছে যে তার পেনশনের টাকা দিয়ে কিভাবে কন্ট্রিবিউট করা যায় আমাদেরকে। আমি বিশ্বাস করো, মানে এমনও হয়েছে আমি এফডিসিতে সকাল থেকে হয়তো সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, ভোর 5টা থেকে 6টা পর্যন্ত কাজ করছি। 6টার সময় আমি গাজীপুরে চলে গেছি শুটিং করতে। 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত আমি ননস্টপ রাতের বেলা টিভিসি শ্যুট করছি। ওইখান থেকে ডিরেক্ট আমি এফডিসি আসছি। এখন তো কনভেন্স দেওয়ার সিস্টেম খুব কমে গেছে, আগে কিন্তু এফডিসিতে শুটে গেলেই একটা কনভেন্স দিত। এমন অনেক হয়েছে, ধরো আমি চাইলেই হয়তো একটা প্রাইভেট কারে শুটে ঢুকতে পারতাম, কারণ এফডিসিতে একটা নায়িকা ঢুকতেছে। ওই টাকাটা সেভ করার জন্য আমরা সিএনজিতে করে যেতাম, যে কনভেন্সের টাকাটা যেন সেভ হয়। তো এরপরে ধরো অনেক সময় লাগছে একটা গাড়ি কিনতে। আমি সবসময় বলছি যে আমার আম্মা একটা টাকার উপরে আর একটা টাকা রেখে 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 টাকা জমাইছে। তো আমার একটা গোল্ডের চেন ছিল, আমার আম্মা কিন্তু ওই চেনটা বিক্রি করে দিছিল। আমার একটা ছোট্ট কানের দুল ছিল, যেটা আমি ছোটবেলা থেকে পড়তাম, ওটা বিক্রি করে দিছিলাম। তো এভাবে 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 আজকে আমি এখানে বসে আছি। তো এটা তো 16 বছরের জার্নি ভাই, এটা 16 দিনের জার্নি না। তোমরা যখন হুট করে এসে বলো যে এইটা কি কষ্টের গল্প হলো, এটা বলে কেন কান্না করতেছে, হ্যাঁ এর থেকেও তো কষ্টে মানুষ আছে, যে কষ্টে আছে তার কাছ থেকে যখন শুনবা সেও এরকম অঝরে কানবে। আমার কাছে এটা অনেক বেশি কষ্টের ছিল, যেন আমিও আমার ইমোশন ধরে রাখতে পারিনি। তো প্লিজ ডোন্ট জাজ দ্য পিপল। তুমি তার লাইফটা লিড করো নাই, সো ইউ ডোন্ট নো সে কি পরিমাণ সাফার করছে। একদম। আচ্ছা, আমরা অনেক কষ্ট পেয়ে গেছি। আমি অ্যাটলিস্ট আমার শোতে এসে তোমার মির্জা কষ্ট পাক এটা চাই না। একটা বিরতি নেই, তুমি যত কান্নাকাটি করো, এরপর বিরতি থেকে বিরতি এসে আমরা হাসাহাসি করবো, ঠিক আছে? দর্শক সাথেই থাকুন, চলছে আমাদের ঈদ আড্ডা, পুষ্টি নিবেদিত এই ঈদ আড্ডায় তমা মির্জাকে নিয়ে ফিরছি বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি, দেখছেন চ্যানেল 9, চলছে পুষ্টি ঈদ আড্ডা, সাথে আছি ফারজানা বিথি। আজকে অতিথি হয়ে এসেছেন আপনাদের ভীষণ ভীষণ পছন্দের, ভালোবাসার, আমার তো বেশ 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 ভালো লাগে তাকে, তমা মির্জা।
আর একবার ওয়েলকাম ব্যাক তোমা আপু। একটু কাজে আসতে চাই, তোমার অনেকক্ষণ শুটকি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এই যে তুমি ডিয়ার শুটকি লাভার দিয়ে যে পোস্টটা দিলা, এরপর তো ঠান্ডা হয়ে গেছে সব। এরপরে দেখলাম যে হ্যাঁ একটু অনেকে পরিবেশ বুঝছে ঠান্ডা। বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ এই যে ধরো যে সমালোচনা আলোচনার মধ্যেই তো আসলে যে কোনো আর্টিস্ট বেড়ে ওঠে। সমালোচনা বা আলোচনা না থাকলে তো আসলে আর্টিস্ট হয়ে উঠতে পারে না, এটাও কিন্তু ট্রুথ। কিন্তু তুমি সবসময় তোমার কাজ দিয়ে আলোচনা সমালোচনায় ছিলে। অনেক সময় অনেকে তার পারিবারিক জীবন নিয়ে, ব্যক্তি জীবন নিয়েও আলাপ আলোচনায় থাকে কাজ ছাড়া। ওই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো? এখন দুই ধরনের হতে পারে। কেউ যদি ইচ্ছাকৃত চায় যে আমি আমার ব্যক্তিগত জীবন, কাজ যেহেতু আমি কম করছি, আমার ব্যক্তিগত লাইফ এগুলো নিয়ে আমি আলোচনায় থাকব, তো সেটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ রুচির ব্যাপার। আচ্ছা। আর কেউ যদি না চাওয়া সত্ত্বেও, যেহেতু তিনি রূপালী পর্দায় কাজ করেন, তার পিছনে অনেক পাপারাজি থাকে। হ্যাঁ, তো তারা বের করে করে এনে যদি করে, এবং অনেক সময় হয়তো যেটা সত্য না সেটাও অনেক সময় নিয়ে আসে সামনে। সো এটাও যদি হয়, সেইটা আমি বলবো যে সেখানে তো আসলে কিছু করার নাই। যেমন আমার একটা সময় প্রচুর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক কথা হয়েছে। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি এটা বন্ধ করানোর। আমি এই জার্নালিস্টকে ফোন করেছি, ওকে বলেছি ভাই এটা তো সত্যি না, এটা এভাবে কেন লিখলেন, আচ্ছা ভাইয়া এই হেডলাইনটা কেন দিলেন, এটা তো ঠিক না, এত মুখরোচক হেডলাইন, এইটা একটু চেঞ্জ করেন। বাট লাভ হয়নি, কারণ ওই সময় তাদের মনে হয়েছে যে এইটাতেই দর্শকের আগ্রহ বাড়তেছে, দর্শক এটাই পড়তে চায়। কখনো এটা ভাবেনি যে আমি নিজে চাচ্ছি না, কিন্তু তো তার মানে এটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে যত তোমরা কাদা ছুরি করছো, ওইটা আমার এবং আমার পরিবারকে ফেস করতে হচ্ছে। তো এটা আমাকে অনেক সাফারিং এর মধ্যে দিয়ে যাওয়া লাগছে। একটা সময় তো বন্ধ হয়ে গেল কারণ তুমি চাচ্ছিলে না, কিন্তু অনেকেই আছে এটা চায়। হ্যাঁ, ওই ওটাই জায়গাটাই তাদের বললাম। হ্যাঁ, তাদের রুচির ব্যাপার আছে। ওই জায়গাটায় আসতে চাই একটু। ব্যক্তি তোমাকে নিয়েও তো দর্শকের আসলে আগ্রহের অনেক ইয়ে রয়েছে। তমা আসলে গাঁট বাঁধা পড়বে কিনা, ভালোবাসছে কিনা, ভালোবাসায় আছে কিনা, তোমার লাইফে স্পেশাল কোনো মানুষ আছে কিনা যে তোমার ভালোবাসায় বিমুগ্ধ হয়ে থাকে কিংবা তোমাকে আগলে রাখে? আমি আর ভালোবাসার পক্ষে বিপক্ষে কোনো কথাই বলতে চাই না। ভালোবাসা সুন্দর যদি সেই ভালোবাসার মানুষটা সুন্দর হয়, আর ভালোবাসা খুব কষ্টদায়ক যদি সেই ভালোবাসার মানুষটা রং হয়। তো ভালো একটা মানুষকে চাইলেই তুমি অনেক যত্ন করে আস্তে আস্তে ধীরে ভালোবেসে তাকে আগলে রাখতে পারবা, কিন্তু সেটা ওয়ান সাইডেড হলে হয় না, সেটা বোথ সাইডেড হতে হয়। অনেক সময় বোথ সাইডেড হলেও পারিপার্শ্বিক অনেক কারণে সেটা ওয়ার্ক করে না। হয়তো সেটা সোসাইটির কারণে হয় না, সেটা প্রফেশনের কারণে হয় না, সেটা ফ্যামিলির কারণে হয় না। সব ভালোবাসায় যে পূর্ণতা পায় সেটা কিন্তু না। এবং আমার মনে হয় যে ভালোবাসাটা পূর্ণতা পায় না, ওইটাও যেরকম কষ্টের, অনেক ভালোবাসা পূর্ণতা পাওয়ার পর আমরা সেটাকে ওই সম্মানটা দিতে পারি না। অনেকে তোমার ভালোবেসে বিয়ে করছে, তারপরে পরকীয়া ধরা পড়ছে। তো ভালোবাসলেই সেটা পূর্ণতা পাবে আর পেলেই সেটা থাকবে এমনও না। তো এখন ভালোবাসার এত এক্সাম্পল চারিদিকে দেখতেছি তোমার, আমি ভাই আর এসব বিশ্বাস উঠে গেছে। আচ্ছা, আমি একটু তাহলে একদম ডিরেক্ট কোয়েশ্চেনটা করব, যেটা দর্শক তোমাকে কমেন্টে তো করেই এবং ধরো যে সবসময় আলাপ আলোচনাও করে। তোমার বন্ধু রায়হান রাফি, তাকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তুমিও কয়েকবার বলেছো যে আমরা খুব ভালো বন্ধু, রায়হান রাফিও বলেছে যে হ্যাঁ তমা আমার খুব ভালো বন্ধু। তো তোমাদের মধ্যে কি কোনো এরকম সম্পর্ক ছিল যেটাকে আসলে তোমরা সম্মান করতে পারোনি বলে আগাইনি? আর না, আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতেই চাই না। ধরো যখন সম্পর্ক ছিল তখনও তো খুব বেশি আওয়াজ দিয়ে আমরা এটা সামনে আনিনি। বন্ধু সম্পর্কের সাথে তো বন্ধুত্বটাও ছিল, বন্ধুত্বটাই এনেছি সামনে, সবাই আমাদের বন্ধুত্বটাই জেনেছে। যদি কোনো পরিণতি পেত তখন হয়তো আরো সুন্দর করে সেই গল্পগুলো আমরা শেয়ার করতাম। বুঝতে পেরেছি। যেহেতু সেটা হয়নি, সেহেতু আমার তার সাথে কেন হয়নি, কোন কারণে হলো না, দোষটা কার ছিল, কতটুকু ছিল, এখানে আমি যাবই না। ওই সম্পর্কটা আমরা টিকাতে পারিনি, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আমরা টিকাতে পেরেছি। তো কেন ওইটা হয়নি, ওইটা টেনে এনে আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে চাই। বন্ধু আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কাজ কবে পাচ্ছি? কারণ রায়হান রাফি এবং তমা মির্জা জুটি হিট জুটি ইন্ডাস্ট্রি, কবে পাচ্ছি কাজ? অবশ্যই যখন একদম ধরো ওইরকম একটা ভালো গল্প চলে আসবে আমার কাছে, ডিরেক্টর হিসেবে রাফিরও মনে হবে যে ক্যারেক্টারটাতে সে আমাকে ভাবছে। অনেক কিছু তো থাকে, বললেই তো কাস্টিং হয় না, প্রোডিউসার, গল্প, আর্টিস্ট, অনেক কিছু থাকে, এগুলো মিললে অবশ্যই আমাদের কাজ। তুমি কি জানো প্রেসার কুকারে একটা ইন্টারভিউতে নাজিফা তুষি বলেছেন
যে আমি কথায় কথায় রাফিকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি না করতে পারতাম আমার এই ক্যারেক্টারটা তুমি কাকে করাতে। রাফি ভাইয়া এক কথায় বলেছে তমা। সো তোমাদের এই বন্ধুত্বটা থাকুক এবং রাফি ভাইকে মানে আমাদের সকল দর্শকের পক্ষ থেকে একটা আবদার, প্লিজ কাম ব্যাক উইথ তমা মির্জা অন স্ক্রিন। একটা বিরতি নিই, বিরতি থেকে ফেরত এসে আমরা মজার দুটো সেগমেন্ট রেখেছি তোমার জন্য। তুমি যেটা করতে পছন্দ করো, খেলতে পছন্দ করো, সো তোমাকে দিয়ে খেলাবো। ওকে ওকে, দর্শক সাথে থাকুন, চলছে আমাদের পুষ্টি ঈদ আড্ডা। ফিরছি বিরতির পর চ্যানেল 9 পর্দায়। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন চ্যানেল 9, চলছে পুষ্টি ঈদ আড্ডা, সাথে আছি ফারজানা বিথি এবং 7 দিনের ঈদ আয়োজনে কিন্তু আপনাদের সকলের প্রিয় সেলিব্রেটেড আর্টিস্টদের নিয়ে আমাদের আয়োজন। আজ আড্ডায় ডুব দিয়েছেন তমা মির্জা। আরেকবার ওয়েলকাম ব্যাক। খেলার কথা বলেছি, প্রথমে চিরকুটটা দিয়ে খেলবো। চিরকুটে কিছু লেখা আছে, সেগুলো তুমি তোমার মতো করে বের করবে। কি লেখা আছে আমি নিজেও জানি না, পড়বে, পড়ার পর অ্যানসারটা দিবে। এটা নিয়ে নিলাম হ্যাঁ কাছে। একদম কাছে নিয়ে। কোন ব্যক্তির নাম শুনলে মেজাজ খারাপ হয়? কোন ব্যক্তি, বন্ধু নাকি শত্রু? আপাতত তো কারোর নাম মনে পড়তেছে না যে মেজাজ খারাপ হবে। নেক্সট, ভুলতে না পারা কষ্ট। এই যে আমার লাইফের যে একটা স্ট্রাগল, ওইটা এখনো মানে ভুলতে পারি না। এটা ভোলা উচিত না, না হলে সামনে আগাতে পারবো না। এগুলো মনে রাখা উচিত। আমিও গান গাইতে পারি। আমি গান গাইতে পারি হ্যাঁ না। এক লাইন গাইতে হবে, কিচ্ছু করার নাই, এটা তো স্কিপ করা যাবে না। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। ওয়াও, তমা মির্জা সেই যে তমা মির্জা গান গাইতে পারে না, তোমাকে তো নেক্সট ফিল্মে কাজ করবে গায়িকা হিসেবে, আমি শিওর। মধুস্মৃতি, আমার আব্বু আম্মুর সাথে আমার এই যে আমার যত বছর, মেয়েদের তো বয়স বলতে হয় না, তো যে কয় বছর আমার আব্বু আম্মুর সাথে আছি, আমার আব্বু আম্মুর সাথে প্রত্যেকটা ঈদ আমার জন্য অনেক সুন্দর একটা স্মৃতি, যতদিন তারা বেঁচে আছেন। অভিনয় এখন অভিনয় করে দেখাতে পারবো না, সরি। না না না, একটা প্লট আছে, ওই প্লটটা দিব, ওইটা একটু অভিনয় করে দেখাতে হবে। আমার আমি কাছে আছে বুঝেই plot। তাড়াতাড়ি স্কিপ করার চেষ্টা করতেছিলাম। না, প্লটটা হলো যে তোমার বয়ফ্রেন্ডকে তুমি তার আরেকটা গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলছো, সে চিটিং করছে, ধরে ফেলছো একদম ইনস্ট্যান্ট, হাজব্যান্ড না কিন্তু বয়ফ্রেন্ড। সো ওকে তুমি থ্রেট দিতেছো, বয়ফ্রেন্ডকে না গার্লফ্রেন্ডটাকে, যার সাথে চিট হয়েছে সেটা হলাম আমি, থ্রেট মি। কি করছো, প্রেম করছো আমার বয়ফ্রেন্ডের সাথে? ভালো, কলিজা অনেক বড়, এটা ছিঁড়ে দেখতে হবে। বুঝছো কলিজাটা কত বড় যে আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাইছে। এরকম অনেকে থ্রেট খাইছেও, ইনফ্যাক্ট ওটা বলে লাভ নাই, যারা থ্রেট খাইছে। দ্যাট ওয়াজ দ্য সুইটেস্ট থ্রেট এভার। মানে ফোন দিলেই কলিজাটা হবে। ছিঁড়ে দেখে, না ছিঁড়ে আসলে দেখবে কলিজাটা বের করে দেখবো যে কলিজাটা কত বড়, যে এত যে আমার এত সাহস boyfriend-কে- হয়েছে। আরে হ্যাঁ এত বাবা সাহস রে বাবা। হয়েছে। সো এটা Okay. এটা হইছে ইনফ্যাক্ট, বারবার হ্যাঁ, বলতেছি। এটা কিন্তু হইছে তমা মির্জার, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা। যদি সে Okay. দেখে থাকে সে জানে যে আমি কাকে বলতেছি। চলো, ওকে। প্রথম প্রেমের চিঠি পড়তে পারি না, এটা জানো আমার খুব আফসোস। আমার আম্মু পড়ছে? আব্বু আমার আব্বুর কাছে গেছে, আমার আব্বু পড়ছে, পরে আমাকে ওই ছেলে বলতেছে, তারপরে তো আমি বলছি যে চিঠি পাঠাইছো না, আমি তো কোনো চিঠি পাইনি। বলে আল্লাহ আল্লাহ আঙ্কেল পড়ছে মনে হয়। আমি খুব ভালো করছো, এবার বুঝবা। তারপর আব্বু আমার স্যারকে বলছে, আমার স্যার তো ওকে দিছে। ধোলাই। এরপরে কিছুদিন পরে আবার আমাকে একটা চিরকুট দিছে, সেটা আমাকে নিজে থেকে দিছে। ওকে। এরপরে আমি ওটা খুলে দেখি লেখা, আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই। আমি আমি একদমই বলছি যে দেখো আমার পড়ানো এটা চায় না, তুমি আমার বন্ধুর মতো থাকো। কোন ক্লাসে? 5-6 আই খোদা, তখন তো তুমি অনেক সুন্দর ছিলে। আচ্ছা, আর উঠাতে হবে না, থ্যাংক না, ইউ। শেষ আর নাই, আমি সবগুলো পড়ে ফেলছি। আচ্ছা, লক্ষ্মী মেয়ে এখন গুছিয়ে রাখছে। সবগুলো ওকে, পড়ছি। পিং পং বল দিয়ে আমরা ড্রপ করে, ঝুড়ি আছে সামনে, এটাই ফেলবো। তবে এখানে একটা টুইস্ট আছে তোমার। টুইস্টটা হলো তুমি যদি 6টা বল ফেলতে পারো, তাহলে আমার কাছে একটা গিফট আছে, সেটা হলো পুষ্টির অনেক ভারী একটা 6টা পারলে পাবো, না হলে পাবো না। দিতে পারবো না তো আপু, 6টা পারতে হবে। ওকে, আমার মনে হচ্ছে না একটাও যাবে না, তুমি তো 6টা বলছো। দেখা যাক দেখা যাক। আচ্ছা, এটা কাউন্ট হয়েছে, ঠিক আছে, এটা ভেতরে কাউন্ট। গিয়ে উঠে ওকে আসতেছে। ওকে, এটা কাউন্ট। হ্যাঁ, নাও। 40 পড়ে গেছে। না, এটা তো তুমি ভালোবাসো দেখে কাউন্ট করলা।
ভালো তো সবাই বাসি, কম আর বেশি। হ্যাঁ, ড্রপ এটা করে count দিতে হবে। হবে। হ্যাঁ ওটাই বুঝলাম, ওকে, আচ্ছা। বুঝতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রোডিউসার সাহেব আমার কানে কানে একটা আমার কথা বলেছেন, সব 4টা জায়গায় হয়েছে। সব জায়গায় সিন্ডিকেট, এখানে কেন থাকবে না? আমি বিমুগ্ধ হয়ে খেলা দেখতে দেখতে তাকে প্রশ্ন করতে ভুলে গেছি। প্রশ্ন ছিল এটা ভালো ছিল। ফুটবল না ক্রিকেট? ফুটবল। আচ্ছা, এবারে ফুটবল বিশ্বকাপে কাকে সাপোর্ট করছো? আর্জেন্টিনা অল টাইম। ওকে, প্রিয় খেলোয়াড়? মেসি। মেসি। ওকে, বিয়ে করাটা কি ভুল ছিল? হ্যাঁ, ওকে, প্রেম না বিয়ে? কোনোটাই না। আচ্ছা, নায়িকা নাকি অভিনেত্রী তমা মির্জা? অভিনেত্রী তমা মির্জা। ওকে, আমরা অভিনেত্রী তমা মির্জাকে অনেক 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 ভালোবাসি, তাই আমরা এইসব খেলা টেলা বাদ দিয়ে পুষ্টির পক্ষ থেকে যে গিফট আছে সেটা দিতে চাই, কারণ এখন ঈদ। ওকে, সো হিয়ার ইউ গো তমা আপু, তোমার গিফট এখানে আচ্ছা, রাখি, আমি just- নিয়ে নিবে, হ্যাঁ, নিয়ে নিয়ে নিবে। নিবো। হ্যাঁ, আমার কাছাকাছি রাখবেন। না তুমি চাইলেও নিতে পারো। না তমা আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি যখনই আসো আমাদের ভীষণ ভালো লাগে। এই হাসি ঠাট্টায় কখন যে ইমোশনের মাধ্যমেও তুমি আসলে অনেক কিছু বার্তা দাও, সেটা টের পাই অনুষ্ঠান শেষে। তুমি বলো তোমার আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে, আমার মনে হয়েছে জাস্ট আড্ডা শুরু করলাম আর আড্ডা শেষ হয়ে গেল। Okay. আর থ্যাংক ইউ চ্যানেল 9কে, আমাকে ঈদ প্রোগ্রামে প্রতিবারই আপনারা আমন্ত্রণ জানান এবং আপনাদের আমন্ত্রণে আমি প্রতিবারই আসি, তো এটা আমার জন্য অনেক বেশি সম্মানের এবং আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা। সবাই চ্যানেল 9-এর পর্দায় আমাদের এই পুষ্টি ঈদ আড্ডা দেখে ফেলবেন। আমি তো আছি, আরও যারা যারা আছে তাদের আড্ডাও দেখে ফেলবেন। থ্যাংক ইউ so much তমা আপু। ঈদ মোবারক to you and to your babu, to your baba ma, to your all fans and followers, thank and also you. শুটকি lovers. দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখছিলেন চ্যানেল 9-এর পর্দায় পুষ্টি ঈদ আড্ডার সাথে ছিলাম ফারজানা বিথি। আজ তমা মির্জাকে বিদায় জানাচ্ছি, তবে আগামীকাল কে আসছে সেটি দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে চ্যানেল 9-এ। শুভরাত্রি।